বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যিনি একজন কীটতত্ত্ববিদও। আমার ডানে রয়েছেন ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, এই মুহূর্তে সবচেয়ে বহুল আলোচিত বিষয় সেটি হচ্ছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং ঈদের ছুটিতে প্রচুর মানুষ জীবন দিয়েছেন। সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, মহাসড়কে 3 হুইলার গুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবার তারা অটোরিকশা চালকরা আন্দোলনও করেছেন, আমরা দেখলাম। সব মিলিয়ে অনেক রকমের প্রশ্ন আসলে উঠেছে এইসব বিষয় নিয়ে। এবং এর আগে আমরা শুধু সড়ক দুর্ঘটনা না, নৌ দুর্ঘটনার কথাও জানি। একটা দুর্ঘটনা হলে প্রচুর মানুষের জীবন যায়, কিছুদিন কথাবার্তা হয় গণমাধ্যমে, তারপর ব্যাপারটা স্থিমিত হয়ে যায় এবং এর তারপরে আর তেমন কোনো ফলো আপও থাকে না, তেমন কোনো অ্যাকশনও থাকে না। অর্থাৎ দুর্ঘটনা হবে কিন্তু দুর্ঘটনার মাত্রা কমিয়ে আনা বা যারা দোষী তাদের শাস্তি, সেটি আসলে আমরা দেখতে পাই না। মানে মানুষের এই অধিকারের জায়গাটা সবসময় অবহেলিত থেকে যাচ্ছে। তো ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি যদি আলোচনা শুরু করেন। আসলে যে ঈদের পরের যে দুর্ঘটনাগুলি হলো, এটা আসলে এক ধরনের দুর্ভাগ্যজনক। এটার কতগুলি হয়তো ন্যাচারাল কিছুটা কারণ থাকতে পারে। প্রথমত যে এই সময় ওয়েদার কন্ডিশন খুব খারাপ ছিল, কিন্তু ওয়েদার কন্ডিশন খারাপ থাকা সত্ত্বেও যে প্রায় 250 মতো লোক যে মারা গেল, এটা মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার কিন্তু অনেক কারণ আছে, বিশেষজ্ঞরা আপনার বহু কারণ আইডেন্টিফাই করেছেন। তার মধ্যে যে রাস্তাও একটা ফ্যাক্টর, চালকদেরও দোষ আছে। তারপরে বর্তমানে যেটা সরকার করেছে যে হাইওয়েতে আপনার 3 হুইলার নিষিদ্ধ করে দিয়েছে। এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। এখন একটা জিনিস দেখতে হবে যে হাইওয়েগুলিতে এই যে আপনার 3 হুইলার 19 লাখ ড্রাইভার, এটা নিউজ হয়েছে, আপনি দেখেছেন, যে যাদের মানে অবৈধ ড্রাইভিং লাইসেন্স। এটা তো আপনার এই সিম কার্ডের মতো, গরু ছাগল নিয়ে সিম কার্ডের মতো। কিন্তু এই যে এটা যে আপনার যে ফিটনেসবিহীন গাড়ির, তো ফিটনেসবিহীন আপনি দেখুন যে ফিটনেসবিহীন গাড়ির বাংলাদেশের এই মুহূর্তে যত মালপত্র ক্যারি করা হয়, আমার ব্যক্তিগত ধারণা তার অর্ধেকেরও বেশি ক্যারি করে নসিমন, করিমন, ভটভটি এই জাতীয়। আপনি দেখেন যে প্রায় 2.5 লক্ষ কিলোমিটার রাস্তা আছে, সেসব রাস্তা দিয়ে কিন্তু এইসব গাড়িগুলি চলাফেরা করে। 3.5 কিলোমিটার হচ্ছে হাইওয়ে। এখন হঠাৎ যদি আপনি আজকে নসিমন, করিমন এগুলিকে বন্ধ করে দেন, তাহলে গ্রামীণ অর্থনৈতিক উপরে কিন্তু একটা ব্যাপক চাপ আসবে। তারপরে আপনি দেখেন যে গ্রামের লোকজন কিন্তু এখন আগের মতো হেঁটে যায় না, বা নৌকা যাওয়ার কোশ্চেনই উঠে না, কারণ নৌকার পথগুলি আমরা ছোট ছোট এলোমেলো ভাবে রাস্তা করে বন্ধ করে দিয়েছি। তাদেরকে যেতেই হবে, কিন্তু এই সলিউশনটা বের করতে হবে। কিন্তু কেন এই পর্যায়ে আসলো, তার কারণ হলো ওই যে আইন অমান্য করার একটা যে কালচার ডেভেলপ করে গেছে। এইসব যানবাহনগুলি তো হাইওয়েতে আসার কথা না, কিন্তু এগুলো আসছে কেন? এক ধরনের বৈধতা দেওয়া হয়েছে, কোনো না কোনো ভাবে উৎকোচের মাধ্যমে হোক, কিংবা প্রশ্রয়ের মাধ্যমে হোক, কিংবা কারো পারমিটের মাধ্যমে, যে পারমিশন দেওয়া আছে আমার এই গাড়ি যেতে পারবে, কোন রকমের কেউ আটকাতে পারবে না। এর মাধ্যমেই কিন্তু এই গাড়িগুলি, এইসব 3 হুইলারগুলি আপনার হাইওয়েতে এসে, এবং এটা নিঃসন্দেহে বলতে হবে, কোনো অবস্থাতেই কোনো বিবেক সম্পন্ন মানুষ বলতে পারবে না যে এই হাইওয়েতে এই 3 হুইলার চলবে এবং সেখানে দ্রুতগতির বাসও চলবে, ট্রাকও চলবে এবং কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এটা অসম্ভব ব্যাপার। সেটা শুধু আমরা মানে হাইওয়ের কথা বলি কেন, আমরা যদি রাজধানীর যেসব গাড়ি চলাচল করে, নানান গতির গাড়ি, মানে রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কার চলছে, বাস চলছে, ভ্যান চলছে, ট্রাক চলছে, অটোরিকশা চলছে, মিশুক চলছে, সবই চলছে, এবং এগুলি তো রাস্তায়, এবং মানুষও চলছে। এবং অনেক সময় দেখা যায় এবং ঘোড়ার গাড়িও পিছনে আপনি দীর্ঘক্ষণ ধরে আছেন, যে রিক্সা একই ট্র্যাকের মধ্যে কম গতি সম্পন্ন রিক্সা, তার পেছনে আবার আপনি প্রাইভেট কারের গতি নিয়ে ওই রিক্সার গতিতে, তারপরে চলছে উল্টো পথে, তার পথে মানে আপনার যে ওই যে লাইট সিস্টেম, যে ট্রাফিক লাইট, আপনি দেখেন ট্রাফিক লাইট, সরকার হঠাৎ করে বলবো এটাকে ধীরে ধীরে করা যেত, হঠাৎ করে তারা যে এটাকে বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে একটা ব্যাপক
কিন্তু গন্ডগোলের সৃষ্টি হয়েছে। এবং আমি জানি, আমি গ্রামের অঞ্চলে মাঝে মাঝে যাই, আমি জানি যে এই যে 3,500 মাইল হাইওয়েতে যদি তারা না আসতে পারে, তারা অ্যাকচুয়ালি তারা বন্দী হয়ে যাবে। তারা কিন্তু যে ইন্টার কানেক্টিং যে রোড নাই, যে রোডের মাধ্যমে দিয়ে তারা যাবে, ধরুন আপনার সিএনজি গ্যাসের কথা, পেট্রোলের কথা, তাদের হাইওয়েতে আসতেই হবে, পেট্রোলের জন্য তাদের তো আসতেই হবে। কিন্তু কথাটা হচ্ছে আরেকটি কারণ কিন্তু আছে যে আপনার রোডের অবস্থা খুব শোচনীয় অনেক জায়গায়। না, রোডের অবস্থা শোচনীয়, তারপরেও আপনি ইন্টারকানেক্টিং রোড বলেন আর হাইওয়ে বলেন, হ্যাঁ এগুলি শোচনীয়, কিন্তু কিছু কিছু জায়গায় আছে রাস্তা ভালোই হয়েছে। কিন্তু আরেকটা বিষয় আপনি দেখেন যে এই যে নসিমন করিমন, এই যে নসিমন করিমনকে বলা হয়, এগুলি কিন্তু সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তিতে ওই তারা তৈরি করে। এখানে নামটাও কিন্তু এক ধরনের বলবো কি মেল সভেনিস্টিক, নসিমন করিমন, রহিম করিম না, ভটভটি এই জায়গায় ভটভটি নামও দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলি থার্ড ক্লাস যানবাহন, সুতরাং নামও হবে সেই রকম। কোন সরকার, কোন এনজিও, কোন প্রতিষ্ঠান এই নসিমন করিমন এগুলি যে 50%-এরও বেশি মালপত্র ক্যারি করে, তাদের উন্নয়নের জন্য, তাদের লাইটিং সিস্টেমের জন্য, তাদের ব্রেক সিস্টেমের জন্য, তারা যখন গাড়িগুলি চালায় আপনি দেখবেন প্রায় 2 টন 3 টন জিনিস নিয়ে একটা ছেলে এইটা চালায় যাচ্ছে, তাদের অনেক দূর ব্রেক করতে হয়। কি তাদের উপরে যন্ত্রণা, অথচ তাদেরকে আবার ভয় পাই আমরা। ভয় পাই কেন? সে তো ব্রেক করতে পারতেছে না, তার লাইট নাই। অথচ সরকার বলেন, এনজিও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রিসার্চ অর্গানাইজেশন বলেন, আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু কখনোই বলি না এটাকে কি কোনোভাবে ইমপ্রুভ করা যায়। তারা সবসময় আইনের বাইরে থাকবে, তারা সবসময় বেআইনি থাকবে, তারা সবসময় তাদেরকে আমরা চাপের মধ্যে রাখবো। কিন্তু কিভাবে রুরাল ট্রান্সপোর্ট অফ গুডস এটার ব্যবস্থা করা যায় আমরা কিন্তু চিন্তা করি নাই। হাইওয়ে যে বন্ধ করে দিলেন, উনরা হাইওয়ে যে বন্ধ করে দিলেন, ফাইন। ঢাকায় যে ট্রাফিক সিস্টেম, ঢাকায় যে ট্রাফিকের লাল বাতি নীল বাতি উপেক্ষা করে যাচ্ছে, এটাকে বেআইনি না? নিঃসন্দেহে বেআইনি। এই যে এখানে যে ভিআইপিরা ভেপু বাজিয়ে, ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভেপু বাজিয়ে উল্টা দিকে যান, এটা ঠেকানো যায় না কেন? আপনি জানেন ঢাকার যানজটের মূল কারণ এইসব ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারা যখন একজন যায়, ওয়্যারলেসে বলা হয় এই ব্যক্তি এই ভিআইপি ওদিক দিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু তখন ট্রাফিক আটকায় রাখে, বিনা কারণে আটকায় রাখতেছে, চারিদিকে যানবাহন তারপর আটকায় রাখতেছে যাতে ওই ভিআইপি সাহেব তাড়াতাড়ি যেতে পারেন। এটা হচ্ছে মূল কারণ। এই ভিআইপিদের অত্যাচার থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে ভিআইপিরা ভীষণ গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ হন, তাহলেই কিন্তু আপনি দেখবেন যানজট ঢাকায় কমে আসবে। কিন্তু আপনারা এসব কথা আমরা যতই বলি না কেন, এগুলি তো কুম্ভকর্ণের কানে তো পানি যাবে না। যদি যেত তাহলে আজকে যে লাখ লাখ লোকের জীবন জীবিকা আপনি কিন্তু বন্ধ করে দিচ্ছেন। নৌ দুর্ঘটনা কি একটু কমেছে বোধহয়? বছর খানেক আগে তো আপনার এলাকায় একটি বড় দুর্ঘটনায় প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এই সপ্তাহে, গত বছর এই সপ্তাহে এই পদ্মার যে কাউরাকান্দি মাওয়া, এখন তো শিমুলিয়া, এইখানে নৌ দুর্ঘটনায় 100-র মতো লোক নিখোঁজ বেসরকারি ভাবে, আর সরকারি ভাবে বলা হচ্ছে 61 জন। আমার শিবচর অঞ্চলের বেশ কিছু লোক এই পদ্মার স্রোতে ভেসে গেছে। ভীষণ স্রোত, এমন স্রোত, এমন ভয়ঙ্কর অবস্থা যে লঞ্চটা ডুবে গেল, কেউ কিন্তু তাদেরকে বাঁচাতে পারল না। ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় ম্যারিন অ্যাকোয়াটিক গ্রেভইয়ার্ড। কয়েকজন হিসেব করে বলেছে এই স্বাধীন হওয়ার পর থেকে এই 44 বছরে 43 বছরে কমপক্ষে 50,000 লোক ওখানে মারা গেছে। স্পিড বোটে লোক পড়ে যায়, সবগুলি তো খবর আসে না। ট্রলার ডুবি হয়, এই যে ট্রলারে সেদিনকে মনে হয় 6 জন আপনি নিখোঁজ হয়ে গেল, পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। অথচ এই ব্রিজটা যদি 2012 সনের জুন মাসে আমাদের পদ্মা ব্রিজের উপর যাওয়া আসা করার কথা, আজকে আমরা বাড়ি যেতে পারি না। 3 দিন 4 দিন পর্যন্ত পদ্মা উথাল পাথাল, সে ভিতর দিয়ে বড় বড় ফেরিও যেতে পারে না। এখন তো সরকার করছেন, নিজস্ব অর্থায়নে করছেন, কিন্তু করার কথা ছিল তো, চালু হওয়ার কথা ছিল 2012 সনে। 2012 সালে জুন মাসে তার উপর দিয়ে আমাদের গাড়ি ঘোড়া করে যাওয়া আসার কথা। আজকে 2015 সন, 3 বছর জাতির জীবন থেকে, আমাদের জীবন থেকে নষ্ট হয়ে গেল। আমরা বাড়ি যেতে পারতাম, ওই এলাকার অনেক উন্নয়ন হতে পারত। যাই হোক, তবুও যে সরকার করছেন, দেরিতে হলেও যে করছেন, এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ দিব। আশা করব পদ্মার উপর দিয়ে আমরা যেন
গাড়িতে করে বা ট্রেনে করে যেতে পারি, আমাদের জন্য এই এবং অ্যাডভেঞ্চার করে যেতে না হয়। নিরাপদে যেতে পারেন। ডক্টর মোহাম্মদ শাহজাহান। ধন্যবাদ জিলুর ভাই, আপনি আপনার মাধ্যমে দেশ বিদেশের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ পরবর্তী আমাদের এই অনুষ্ঠানটি, যেটা আপনি সঠিকভাবেই তুলেছেন, যে ঈদের আনন্দকে এবার অনেকখানি ম্লান করেছে যারা ঈদ করে ঢাকায় ফিরছিলেন, অথবা ঈদের আগেও যারা আত্মীয় স্বজনের সাথে মিশতে যাচ্ছিলেন। এরকম অনেকগুলো ঘটনা তাদের পরিবারে নয়, পুরো আমাদের সবার কাছে একটা খুব করুণ আরতি বয়ে এনেছে। ভার্চুয়ালি এদেশে এখন যেটা হয়েছে, ডক্টর মঞ্জুর যেভাবে বললেন, ইনফ্যাক্ট রুলস ফর ফুলস অ্যান্ড ল ফর লেম্যান অনেকটা এরকমই দাঁড়িয়েছে। আপনি দেখেন ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টে কোন জিনিসটা ডিজিটালাইজড হয়েছে। এই যে সড়ক দুর্ঘটনাগুলো, এর মাত্রা আপনি ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টের আগে যখন ছিল, তখন আমরা কিন্তু প্রতি বছর আমার বাংলাদেশ মানবাধিকার ব্যুরো থেকে আমরা একটা স্ট্যাটিস্টিক্স করি, দুর্ঘটনার রেশিও, বিভিন্ন রকম হিউম্যান রাইটস ভায়োলেশন, অন্যান্য বিভিন্ন খাত ওয়াইজ। তাতে দেখা যাচ্ছে যে স্পেশালি এই মানবাধিকার লঙ্ঘনের, নারী শিশু নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলোর মতোই পাল্লা দিয়ে দুর্ঘটনার রেশিওটা একেবারে সিরিয়াসলি গ্রাফটা শুধু উপরের দিকেই চলছে। যে দুর্ঘটনার কথা বললেন গত বছরের, মানে মা এসে মন্ত্রীর পায়ে ধরে কাঁদছেন যে আর কিছু না হোক, লঞ্চটা উদ্ধার করে আমাদের সন্তানদের অন্তত ফিরিয়ে দেন। সেই লঞ্চই ডিটেক্ট করতে পারেননি। আমরা কতটা, দেখা গেল যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভবত একজন তরুণ দেখিয়েছে যে এটা ডিটেক্ট করা কোনো প্রবলেমই না, করা যায়। যাই হোক, সেটা তারা দেখবেন। আমি যেটা বলছি যে, যেটা আপনি প্রথমে বললেন যে এই যে নসিমন, করিমন, বটবটি, এই সমস্ত জিনিস হাইওয়েতে থেকে এটাকে সরিয়ে দেওয়াটাই কিন্তু একমাত্র সমাধান নয়। এটা যেমন খারাপ দিকটা আছে, আবার কিছু কিছু জায়গায় ভালো দিকটাও তো রয়েছে। এই নসিমন করিমনের গতি বা তারা যে যাচ্ছে, কিছুটা বেপরোয়া গতিও তো কন্ট্রোল হয়ে আসছে। মানে আপনি বলছেন এইগুলোর কারণে অন্য গাড়িগুলোর গতি কিছুটা তখন এরকম হচ্ছে। আমাদের এখানে বেশিরভাগ দুর্ঘটনা হচ্ছে যাদের অদক্ষ চালক, তাদের বেপরোয়া গতিতে গাড়ি চালা, ওভারটেকিং করা, কাকে কে কত ওভারটেক করে, কত স্পিডে যাবে এবং কত দ্রুত এসে সে আবার আরেকটি টেক নেবে। আপনি লক্ষ্য করেছেন, যদি নিউ ইয়র্ক থেকে আপনি নায়াগ্রা ফলস পর্যন্ত যান, 14 ঘন্টার জার্নি, চমৎকার রাস্তা, দেখতে দেখতে চলে যায়, কিন্তু আপনি ঠিক 8 ঘন্টার মাথায় গিয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায় ড্রাইভার পাইলটের মতো, বিমানের পাইলটের মতো চেঞ্জ করবে। নতুন একজন ড্রাইভার আসবেন, তিনি উঠবেন এবং তিনি যাবেন। আমার এখানে একজন ড্রাইভার ঢাকা থেকে রওনা দিচ্ছেন, সারা রাত ওভার এডজাস্টেড থাকছেন, ঘুমোতে পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না। আবার তিনি যদি ঢাকা থেকে রায়পুর যান অথবা ঢাকা থেকে বরিশাল যান, সেখান থেকে আবার প্যাসেঞ্জার নিয়ে তিনি দ্রুত চলে আসতেছেন এবং আরেকটা গাড়িকে ওভারটেক করে তিনি আসছেন। এই মোস্টলি অ্যাক্সিডেন্টগুলো, রিসেন্ট যে অ্যাক্সিডেন্টটা 22 জন যেটা মারা গেল, সেটা দেখা গেল চালক ঘুমাচ্ছিল। আরেকটি জিনিস যদি আপনি লক্ষ্য করেন, যে এই গাড়িগুলো খুব ভালো, আমি এদের নাম উল্লেখ করতে চাচ্ছি না, যারা নাইট কোর্স এবং আপনি কক্সবাজার যান, বিভিন্ন জায়গায় যান, এদের দুর্ঘটনার রেশিও দেখবেন যে অনেক কম, খুবই কম। কারণ হচ্ছে ওদের চালকদের সেরকম ট্রেইন থাকে, ওরা কতটা স্পিডে যাবে, কতটুকু সে চালাবে, কতটুকু পরে সে রেস্ট নেবে, কতটুকু পরে সে চা খাবে এবং সে কতক্ষণ সে ডিউটি করবে। অন্যান্য এই যারা বিভিন্ন রুটে চালায় তাদের মধ্যে এটা কিন্তু নেই। আপনি একটি ছেলে কোন রকম স্টিয়ারিং ধরতে শিখেছে, ঢাকা শহরে যদি পাবলিক যানবাহনে আপনি যান, তাহলে দেখবেন যে একজন হেল্পার গাড়ি চালাচ্ছে, সে কখনো রিক্সার উপর উঠে দিচ্ছে, কখনো আরেকজনের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কখনো কোথাও লাগাচ্ছে, কোথাও মাপ চাচ্ছে, কোথাও কেটে পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এবং এগুলো নিয়ে আপনি যত বেশি আইনের স্ট্রিক্টনেস আনবেন, তত কারো না কারো পোয়া বারো হচ্ছে। আপনি ফিটনেস নিয়ে কথা তুলবেন, রাস্তায় ফিটনেস দেখার নাম করে বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্ট করে, এটা নিয়ে কারোর মাত্রাটা যে আগে কিছু একটা লিমিটেড অঙ্কের মধ্যে থাকতো, সেটার মাত্রাটা ভারী হচ্ছে। এই ফিটনেস গাড়ি যে কমে যাবে সেটা কিন্তু হচ্ছে না, অথবা কয়েকদিন এরা একটু সাবধানতা অবলম্বন করছে, তারপর সে আবার রাস্তায় যথাযথভাবে এসছে। অদক্ষ চালকের কথা যদি বলেন, তার ড্রাইভিং লাইসেন্সের কথা বলেন, যেই ডিজিটাল কনসেপ্টে বলা হচ্ছে গরু ছাগলের ছবি দেখে চিনতে পারলেই তাকে লাইসেন্স দেওয়া যায়, অথচ বিদেশে একটি লাইসেন্স পেতে এবং লাইসেন্সের পয়েন্ট, সে দুর্ঘটনা ঘটালে পয়েন্ট কাটা গিয়ে গিয়ে সে একটা নির্দিষ্ট মাত্রায়, একসময় সে আর রাস্তায় ড্রাইভিংই করতে পারবে না। আমার দেশে কিন্তু আপনি ডিজিটালাইজ সবকিছু করছেন, এই সেক্টরটাকে আপনি ডিজিটালাইজ করছেন না, যে একজন ড্রাইভার
তার ড্রাইভিং লাইসেন্সটাকে ডিজিটালাইজ করেন, তার অ্যাক্সিডেন্টের রেশিওটা দেখেন, তার অতীত দেখেন, সে কতখানি কিভাবে করতে পারছে। একটা হেল্পার যে গাড়ি চালাতে যাচ্ছে না, তার হাতে আস্ত গাড়িটা উঠে যাচ্ছে, অর্থাৎ পুরো গাড়ির প্যাসেঞ্জারদের ড্রাইভার রেস্টে গেল, হেল্পার চালিয়ে চলে যাচ্ছে, এবং সে এই করতে করতে হয়, এবং তাদের গল্পই থাকে যে কত বেশি কি অ্যাক্সিডেন্ট করতে পেরেছে, সে মনে করে তার দক্ষতার মাত্রাটা বোধহয় সেভাবে বেড়ে উঠছে। এই যে রং কনসেপ্ট নিয়ে সে এগিয়ে যাচ্ছে। আপনি ডক্টর মঞ্জুর বিভিন্ন এনজিওদের কথা বললেন, অন্যদের কথা বললেন, কেউ কি আছে, আমার তো মনে পড়ে না যে ড্রাইভারদের নিয়ে তাদের নৈতিক দিক বলেন, তাদের সচেতনতার দিক বলেন, তাদের দায়িত্ব এবং কর্তব্যের দিকটা বলেন, অথবা তাদের দক্ষতার দিকটা বলেন, কোন দিকটাকে কিন্তু, এবং প্রত্যেকটা দিকটাই কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। একটা ড্রাইভার যদি তার দায়িত্ব এবং কর্তব্য যদি সচেতন না হয়, তাহলে সে সহমর্মিতা তার প্রতি আসবে না, যে এতগুলো প্যাসেঞ্জার নিয়ে সে যাচ্ছে। এই যে তার ইথিক্যাল এন্ড মোরাল দিকটা, তার এডুকেশনটাই কতখানি, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে, সে কোন অ্যাসোসিয়েশনে চলছে, সে এখান থেকে যাওয়ার পরে হয়তো একটা জায়গায় বসে যাবে আড্ডায়, সেখানে হয়তো সে ড্রিঙ্ক করবে, সেখানে হয়তো অন্য কিছু থাকছে, আবার ভালো আছে। যে জন্য আমি কম্পারিজনটা করলাম যে ভালো ভালো কোম্পানির নাইট সার্ভিসগুলো যেখানে চলে, অথবা খুব ভালো কোটি টাকা দামের গাড়িগুলো যে সমস্ত ড্রাইভারদের হাতে দিচ্ছে, আপনি এদের অ্যাক্সিডেন্টের রেশিও দেখবেন খুবই কম, খুবই কম, বিকজ তারা ওই প্রিকশন গুলো মেনে চলে। তাহলে এটা যদি আমাদের অন্যান্য ড্রাইভারদের ক্ষেত্রে মেনে চলা হতো, তাদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টটা দেখা হতো। এখন কতগুলো লাইসেন্স আছে যে তাদের আদৌ লাইসেন্সটা সঠিক কিনা এটাও তো বলা যাবে না। যার ফলে হচ্ছে আমাদের এই দেশে অন্যান্য খাতের তুলনায় সড়ক দুর্ঘটনায় যে লোকজন মারা যাচ্ছে, বিশ্বের বহু দেশে আমাদের একদিনের লোকও বিশ্বের অনেক দেশে সারা বছরে সেটা মারা যায় না, এবং কেউ এটা চিন্তাও করতে পারবে না। তো বাংলাদেশের এই যে সেক্টরটি সড়ক দুর্ঘটনা বলেন, নৌ দুর্ঘটনা বললেন, অন্যান্য সেক্টরে বলেন, যে কিছুদিন আগে তো দেখা গেল যে ট্রেনই চলে গেল ড্রাইভার তার পাইলটকে ছাড়া, তার হেল্পারকে ছাড়া সবাইকে, এবং সে পাগলা ট্রেন আখ্যায়িত করা হলো, এবং তাকে যে এক জায়গায় এতগুলো প্যাসেঞ্জারকে রক্ষা করা গেল, যে সেই অবস্থা যদি একটি ট্রেন হয়ে যায়, সে উল্টো পথে হাঁটতে গিয়ে চলে যায়, তার ড্রাইভার থাকছে না। তো এখন আমাদের হয়তো শুধুমাত্র বিমান সেটা কিছু মেনটেন করছে কিনা জানি না, কোন দিন হয়তো সেখানেও যে পাইলটদের সেই অবস্থা চলে আসবে। তো আমরা যেটা মনে করি যে এই সেক্টরটাকে গুরুত্ব দেওয়া উচিত সরকারের, এবং কনসার্ন বিআরটিএ যারা এটার সাথে রয়েছেন তাদেরকে সেক্টরটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, আর যা কিছু সিদ্ধান্ত নেয় সেটাকে স্ট্রিক্ট থাকতে হবে। তবে রাস্তা লং রুটে যেটা নসিমন করিমন যেটা যথার্থভাবে মঞ্জুর ভাই বললেন, যে আসলে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এদের অনেক ভূমিকা আছে, এদেরকে বন্ধ করে দেওয়াটা কতখানি যুক্তিযুক্ত এটা চিন্তা করার পাশাপাশি এটার বিকল্প কি করা যায় সেটাকেও চিন্তা করতে হবে। যেমন নসিমন শুধু হাইওয়ের একটা নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে সে কিন্তু আরেকটা জায়গা হয়তো যেতে পারছে না, তার রুটটাই ওইভাবে করা আছে, সে হাইওয়েটাকে ক্রস করতে হচ্ছে, কিছু বাইপাস করতে হচ্ছে, কিছু জায়গা গিয়ে সে আরেকটা লিংক রোডে ঢুকতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিবেচনায় রাখার ব্যাপার থাকতে পারে, যে তাহলে নসিমন যদি কোনো একটা লিংক রুটে ঢুকতে হয়, তার জন্য রাস্তার পাশ দিয়ে একটা ট্র্যাক করা যায় কিনা, সেই ট্র্যাক দিয়ে সে গিয়ে ওই লিংক রোডে ঢুকে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমার মনে হচ্ছে যে সুদূর প্রসারী একটা পরিকল্পনার মাধ্যমে নিয়ে আসা দরকার, যাতে করে এই সমস্ত লোকগুলো যারা এই গ্রামীণ অর্থনীতি অথবা তাদের এই যে পেশা হিসাবে এটার মধ্যে আছেন, তারাও একটা বিকল্পভাবে এদিকটা দেখতে পারেন, এবং সরকারকে লাইসেন্সের বিষয়, বেপরোয়া গতির গাড়ি, ওভারটেকিং, দক্ষ চালক, সবগুলো নিয়ে এই সেক্টরটাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত। এবং আপনি দেখেন সিরাজগঞ্জের পাশে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, সেখানে সবাই বলছে যে গত বছরের স্ট্যাটিস্টিক্স এত, তার আগের এত, তার মানে প্রতি বছর এই জায়গায় অসংখ্য দুর্ঘটনা ঘটে। তো এগুলোকে যদি আমরা, যেমন মানিকগঞ্জের যে জায়গাটায় দুর্ঘটনাটা ঘটলো, হ্যাঁ, তারেক মাসুদ সহ যেখানে মারা গেলেন, এই জায়গাগুলো কিন্তু চিহ্নিত। সুতরাং এখানে যদি এখানটা এখন অনেকটা কমে এসছে, সেই জায়গাটা অন্তত স্পেসিফিক, তো এই জায়গাগুলোকে যদি সেভাবে কন্ট্রোল করা যায়, তাহলে আমি মনে করি যে এই দুর্ঘটনা প্রবণ এলাকায় দুর্ঘটনার রেশিওটা অনেক কমবে। এবং সারা দেশে তো বটেই একটা ট্রাফিক রুলস, যে কতখানি স্পিড থাকবে, হাইওয়ে পুলিশ কতখানি তার দায়িত্ব পালন করছে, হাইওয়েতে সেই মনিটরিংটা কতখানি হচ্ছে, এই সবগুলো জিনিস দেখার বিষয় রয়েছে। আর ঢাকা শহরে তো বটেই, যে কথা আপনি বললেন, যে দ্রুত গতির গাড়ির সাথে কম গতির গাড়ি, ট্র্যাক চেঞ্জ, আপনি 4টা লেন ধরে দেখবেন বাস যাচ্ছে, আপনি কিন্তু বাসকে ওভারটেক করতে পারবেন না, সে রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিচ্ছে, পেছন থেকে আপনাকে সে কেয়ারই করবে না।
অথচ একটা সময় আমরা লক্ষ্য করেছিলাম যে অটো সিগন্যাল যখন মেনটেন করা শুরু হয়েছিল, এটা কিন্তু চমৎকার একটা সিস্টেমের মধ্যে চলে এসেছিল। এখনো কিন্তু মেনটেন করলে আমার বিশ্বাস যে সেটি এক্স্যাক্টলি এটা মেনটেন করলে কিন্তু কিছুদিন আগে উদ্যোগ নেওয়া হলো, কিন্তু পরে দেখা গেল সেটি দুদিন পরে যে ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু পরে আমাকে বিভিন্ন জন বললো যে ট্রাফিক পুলিশরাই আসলে এই জ্যামগুলো তৈরি করেছে, তারা ওই সিস্টেমটা চাচ্ছে না। আপনি যদি অটো সিস্টেমটাকে আপনি যখন একবার করা হলো, বাসের লেন করে দেওয়া হলো, সিগন্যাল ট্রাফিক সিগন্যাল করা হলো, আমি এত আশাবাদী হলাম, বিলিভ মি, যে আমি দেখলাম যে একটা চমৎকার সিস্টেমের মধ্যে সব চলে আসছে, স্মুথনেস এর মধ্যে চলে আসছে। ঢাকায় আপনি এখন কোনো জেব্রা ক্রসিং এর কোনো না এবং আপনি হলুদ জ্বলছে, লাল জ্বলছে তো গাড়ি ছেড়ে দিচ্ছে। এটা তো আমাদের পুরনো প্রবাদ, সবুজ জ্বলছে থামিয়ে রাখছে। তাতে করে তো যারা গাড়িতে বসে থাকে তার একটা সুদূর প্রসারী প্রভাব আসে যে লাল মানে হচ্ছে আমি তো যেতে পাচ্ছি। বাচ্চারা বিদেশিরা আসলে তারা কি দেখে, তারা এটা দেখছে। আপনি কিছু কিছু সিগন্যাল আছে, যেটা ভাই বললেন যে ভিআইপি মুভমেন্টের কথা, আমি তো আমার একটা এক্সাম্পলই দেখাচ্ছি। আমি কলাবাগান দিয়ে যাচ্ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত ধানমন্ডি এসছেন, তো উনি বেরোবেন। এখন গাড়ি আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ বলতে পারছে না কেন। তো পরে একজন পুলিশকে পেলাম, উনি বললেন যে ভিআইপি মুভমেন্ট কে, মানে মাননীয় প্রধানমন্ত্রী বেরোবেন। তো অনেকক্ষণ পরে তারা এসে গাড়িটা আবার ছেড়ে দিল। আমি বললাম কি উনি চলে গেছেন? বলে না, উনি বেরোতে দেরি হবেন। তো আমার গাড়িটা কিছুক্ষণ আগানোর পর আবার দেখলাম বন্ধ করলো, বলে না এবার বেরোবেন। তো মাননীয় প্রধানমন্ত্রী বেরোবেন, তার জন্য সতর্কতা নিতে হবে, রাস্তাঘাট বন্ধ করবে, বাট সেটা একটা সহনীয় মাত্রা হলে জনগণের জন্য সেই বিষয়টা সহনীয় হবে। তা না হলে জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে রুটটা ইউজ করবেন, এটার কারণে আমাদের ছোট শহর, রাস্তাঘাট কম, জ্যাম থাকে, পুরো রাস্তায় সারা শহরেই কিন্তু এর একটা ইম্প্যাক্ট তৈরি হয়। তারপর গতকাল দেখলাম যে একটা গার্মেন্টস এর 50 থেকে 60 জন কর্মী শাহবাগ থেকে যাচ্ছে, তারা পুরো রাস্তাটা দখল করে নিয়ে যাচ্ছে, যে 2টা বা 3টা লাইন, কোনো পুলিশ নাই, কেউ নাই, তার পিছনে অসংখ্য যানজট শুরু হয়ে গেছে। এরা কিন্তু পুরো রাস্তাটা দখল করে যাচ্ছে। তারা কিন্তু একটা লাইন ধরে যেতে পারত, তাকে কন্ট্রোল করার কেউ নাই যে আপনি একটু লাইন ধরে যান। এবং সেই 20-50টা লোক পুরো রাস্তাটাকে হেঁটে হেঁটে তার পিছনে অসংখ্য যানবাহনকে ধীর গতিতে এগুতে হচ্ছে, এরা যত দূর যাবে। এই জিনিসগুলো দেখার বিষয়। ডক্টর চৌধুরী, এখানে আপনি যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুভমেন্ট সিকিউরিটি নিতেই হবে, এটা বাস্তবতা। কারণ অবশ্যই বাংলাদেশ পরিপ্রেক্ষিতে যেমন গত সোমবারের কথাই বলি, সোমবারে সচিবালয়ে বৈঠক থাকে, হয়তো প্রধানমন্ত্রী সেই মন্ত্রিসভার বৈঠকে গেছেন, বিএনপি চেয়ারপারসন গেছেন আদালতে হাজিরা দিতে। তো এই দুইজনের মুভমেন্টের কারণে কিন্তু অনেক, কিন্তু এর বাইরে মন্ত্রী, এমপি, সচিব, তাদের চলাচল তো অনেক সময় প্রধানমন্ত্রী না হয় একজন। কিন্তু এই যে ভীষণ গুরুত্বপূর্ণ ভিআইপিরা, এগুলি কিন্তু কয়েকশো, অ্যাকচুয়ালি কয়েকশো। ওই যে আপনি দেখেন না যে সাইরেনের মতো বাজায় ঠাজায়, এরাই কিন্তু যানজট সৃষ্টির একটা অন্যতম কারণ। আর আপনি বলতেছিলেন যে লাইসেন্স ডিজিটালাইজড করলো না কেন, একটা ডাটাবেজ বা এটা করলো না, কিন্তু যেটা তারা করলো, গাড়ি ডিজিটালাইজড করছে। আজকে আমি বিআরটিতে গেছিলাম, গাড়ি ডিজিটালাইজড করছে। গাড়ির কিন্তু প্রত্যেকটা লাইসেন্স আপনার ডিজিটাল স্ক্যানিং করা যায়। হ্যাঁ, তার জন্য কিন্তু আপনার বড় ধরনের একটা টাকা গুনতে হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে গাড়িগুলি চুরি হয় কিংবা গাড়িগুলি স্পিডিং করে, বা এই সিস্টেমটা দিয়ে জনগণের টাকা, এই সিস্টেমটা ইনস্টল করার পরে কি বেনিফিট আমরা পেয়েছি? ট্র্যাকিং। এই ট্র্যাকিং, এরপর আমি যতদূর জানি যে মাত্র 2টা স্টেশন আছে যেখানে আপনি গাড়িটা ট্র্যাকিং করতে পারতেছেন, রাইট? তাহলে প্রত্যেকটা গাড়িতে বাধ্যতামূলক ভাবে 7,000, 8,000, 10,000 টাকার মতো যে নিচ্ছে, কেন নিচ্ছে? এটা তো টোটাল পাবলিকের টাকা মানে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে লাইসেন্স থাকবে, লাইসেন্সটা থাকবে যারা আপনি সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, কিংবা লাইসেন্সটা স্ক্যানিং করে সাথে সাথে বলতে পারতেছে যে এই লাইসেন্সটা ভুয়া, যেমন ইউএসএ পারে যে লাইসেন্সটা ভুয়া। এটা বাংলাদেশও পারা উচিত, বা অসম্ভব করে, বা আপনার ফোন করে দিলেন, SMS করে দিলেন যে এই লাইসেন্সটার ডিটেলস দাও, রাইট? সে ধরনের সিস্টেম থাকলে সবচেয়ে ভালো হতো। সেটা না করে আপনি কি করছেন, গাড়িতে কতগুলি লাগাই দিচ্ছেন। এটা হলো টাকা, পাবলিকের টাকা পকেট থেকে নিয়ে কিছু কিছু লোক বেনিফিটেড হচ্ছে ইন্টেনশনালি। এই জন্য আমি যে খুব যে হোপফুল সেটা না, এই কারণে না, সবচেয়ে অ্যাক্টিভ একজন মন্ত্রী এই সেক্টরে আছেন, যিনি রাস্তায় থাকেন, রাস্তায় ঘুরে বেড়ান সবসময়, বিভিন্ন জায়গায় উনি দেখেন। কিন্তু
তারপরেও কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আপনার লাল বাতিতে গাড়ি যায়, সবুজ বাতিতে গাড়ি অফ হয়ে থাকে। কেউ কেউ বলেন উনি যখন সারাক্ষণ রাস্তায় থাকেন তখন উনি চিন্তাই করবেন কখন আর কাজটাই করবেন কখন, ইনস্ট্রাকশন দিবেন কখন, মানে পলিসি দেখেন না, উনি তো রাস্তায় যাচ্ছেন, ইমপ্লিমেন্টেশন সেটি তো রাস্তায় থাকলে হবে না। ঠিক আছে, মন্ত্রী যদি সারাক্ষণ উনি কি বিদেশে যে দেখেন না জেব্রা ক্রসিং থেকে সেখানে লোক পার হয়, উনি কি দেখেন না যে লেন থাকতে হবে? কথা বলেন, কিন্তু সেই পজিটিভ কথাগুলো এক্সারসাইজ কতখানি হচ্ছে সেটা আবার উনি দেখতে পারেন কিনা বা দেখেন না, উনি কি দেখেন না যে ঢাকা শহরে লেনগুলি ডিভাইড করা নাই? উনি বলেন না কেন যে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় দয় কালকের মধ্যে থেকে শুরু করেন যে লেনগুলি তো আপনি ডিমার্কেটেড করবেন। আপনার কোন সিটিতে আছে গলির থেকে রাস্তায় গাড়ি চলে আসতেছে, সেখানে থাকবে স্টপ সাইন। আপনি গাড়ি গলি থেকে যখন বাইর হবে সে থামবে, গাড়ি চলে যাবে, তারপরে সব জায়গায় কিন্তু স্টপ সাইন আছে। ঢাকা শহরে কোথাও কোনো স্টপ সাইন নাই। এই সিটি কর্পোরেশন বলে প্রবলেম বোধহয় আছে, নাগরিক হিসেবে আমরাও বোধহয় মানে কোনো শৃঙ্খলার মধ্যে নেই এবং থাকতে চাই না। আপনি যদি শৃঙ্খল না রাখেন, আপনি যদি চেইন না রাখেন, মানে এই মানুষটাই যখন আবার দেশের বাইরে কোথাও যাচ্ছে, আমি বলতে চাচ্ছিলাম দেশের বাইরে যাচ্ছে, আপনি যে লেন করে দিতেন, একবার শুরু করলো, রাস্তা একটা ময়লা ফেলছে না যে হর হামেশা ঢাকা শহরে গাড়ি থেকে ছুঁড়ে ফেলছে খাবারের প্যাকেট। আপনি সিঙ্গাপুর যান তো এই মানুষটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পর্যন্ত ফেলছে। আমার দেশের লোকটাই যখন বাইরে কোথাও ড্রাইভ করে, বাইরে কোথাও ড্রাইভ করে, তখন সে সিস্টেমের কারণে, আমি মনে করব অবশ্যই সিস্টেমের কারণে। বিকজ যদি প্রবাদ এরকম হয় যে চেয়ার মেক্স দ্য ম্যান, তাহলে সিস্টেমও মানুষকে সেভাবে তৈরি করে। যে মানুষকে আপনি রাস্তায়, কিছুটা সচেতনতা আমাদের আছে অভিভাবক হিসাবে। আপনি যদি দেখেন যে আপনার সন্তান গাড়ি থেকে ময়লা রাস্তায় ছুঁড়ে ফেলছে, সেটা যদি বলতে হয় যে না এটা করা যাবে না, আর তুমি গাড়িতে রাখো, বাসায় গিয়ে আমরা একটা নির্দিষ্ট গার্বেজে ফেলবো, এটা কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে। আমাদের নাগরিক হিসেবে অনেকগুলো দায়িত্ব আমরা ইগনোর করি। যে ডার্টি আচরণগুলো আমরা রাস্তাঘাটে করি, যেভাবে পানের পিক, যেখানে কপ থুতু মলমূত্র ত্যাগ করা হয়, যেগুলো খুবই দৃষ্টিকটু এবং খুবই বিশ্রী একটি ব্যাপার হয়ে যায়। আপনি দেখেন যে রাস্তায় হাঁটতে গেলে অসংখ্য মানুষকে দেখবেন যে বোধহয় তার আর্জেন্সিটা হচ্ছে এই রাস্তাটাতে কপ থুতু ফেলার জন্যই সে দীর্ঘ সময় ধরে যাচ্ছে এবং কাশি দিচ্ছে, ফেলছে। বাট বিদেশে এটা চিন্তাই করা যায়। আরেকটা জিনিস দেখবেন, যারা বাইক চালায়, মোটর বাইক, তারা ফুটপাত দিয়ে চালায়, ফুটপাত দিয়ে উঠে চলে যাচ্ছে। সাইকেল তো যাচ্ছেই, ফুটপাত দিয়ে মোটর বাইক গুলো যাচ্ছেন, এবং মোটর বাইক গুলো রাস্তার পাশ ধরে ফুটপাত দিয়ে আপনি কিছু বললে তাদের একটা সিরিয়াল থাকে এবং তাদের এই চলতে চলতে তাদের একটা কমিউনিটি তৈরি হয়েছে। সুতরাং প্যাসেঞ্জার বা যিনি ওখানে হাঁটছেন তিনিই বরং অসহায় হচ্ছেন, কারণ এর ধাক্কায় ওরা একের পর এক যাচ্ছেন। সুতরাং ওরা মনে করছে যে বোধহয় তাদের জন্য এই ফুটপাতটা তৈরি করে দেওয়া হয়েছে। কিছুদিন ছিল যে মোটর বাইক চলতে না পারে সেই জন্য কিছু পিলার দেওয়া হয়েছিল, সেটা এখন আবার লক্ষ্য করা যাচ্ছে না। একবার দেওয়া হলো উল্টো পথে গাড়ি যাওয়া যাবে না, কিছু চাকা ফুটো হয়ে যাবে, সেটাই 3 দিনের মাথায় নিজেই ফুটো হয়ে নষ্ট হয়ে গেছে। তো সুতরাং সিস্টেম যেটা করে, যে কথা আপনি বলছিলেন যে আমাদের যেই সিস্টেমটা ডেভেলপ করেছিল এটাকে ম্যাচুর করার আগে শেষ করে দেওয়া হচ্ছে। ঢাকা শহরে আমি মনে করি যখন ওই যে অটো সিস্টেমটা ডেভেলপ করা হয়েছিল, লেন সিস্টেমটা ডেভেলপ করা হয়েছিল, অলমোস্ট 75% একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে চলে আসছিল। হঠাৎ করে সিস্টেমটাকে তারা করে দিল। এখন বলা হচ্ছে যে সারা শহরকে সিসিটিভির আওতায় আনা হচ্ছে, কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করলে, কেউ অন্য কিছু করলে দেখা হবে। কিন্তু আমরা তো এটার কোনো একটা প্রতিফলন দেখছি না। এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো একটা, এতগুলো আমাদের টিভি চ্যানেল যে সেখানে দেখছি না যে এই ট্রাফিক এই লঙ্ঘন হচ্ছে, এতগুলো ভুয়া লাইসেন্স ধরা হচ্ছে, এতগুলো বেপরোয়া গতির লোক ধরা হচ্ছে, এতগুলো ফিটনেসবিহীন গাড়ি ধরা হচ্ছে। বরং কিছু কিছু টেলিভিশন চ্যানেলের বদলতে দেখা যায় যে এগুলোর কারণে তারা দূর থেকে দেখায় যে কিভাবে ট্রাফিকের অথবা বিএটিএসে কনসার্ন লোকদের কাছে পয়সাগুলো চলে যায়, বা একটা মিডলম্যান এসে পয়সাগুলো তুলে তার পকেটে দিয়ে দিচ্ছে। অন্তত সিস্টেম না দেখতে পারলেও আমরা ওই জিনিসটা দেখতে পাই। আমরা যেটা বিশ্বাস করি যে মন্ত্রী রাস্তায় থাকুন আর ঘরে থাকুন, 2 মন্ত্রীর প্রতিবেদন ও কার্টুনও এসছে পত্রিকায় যে এই 2 মন্ত্রী রাস্তায় থাকেন বেশি, কথাও বলেন বেশি, কিন্তু ওনাদের এই কথা এবং কাজের মধ্যে মিল অমিল কতটুকু, এটা নিয়েও প্রথম আলো পত্রিকা সম্ভবত বড় করে ছেপেছে। আমাদের কথা হচ্ছে যে তিনি রাস্তায় থাকছেন, আরেকজন নৌপথ দেখছেন, সবকিছু দেখছেন, আশার বাণী শোনাচ্ছেন, সেটা কিন্তু কাজীর গরু কেতাবে থাকবে, গোয়ালেও থাকতে হবে। আমি যা বলছি তা আমাকে এনশিওর করতে হবে। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। দেশে এই মুহূর্তে মানবাধিকারের ইস্যুগুলো নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে। এটি শিশুর হত্যা, আপনি জানেন, রাজন হত্যা, এবং মানুষ বাংলাদেশে কত হিংস্র হয়ে উঠছে। আমরা যে একটা বাচ্চাকে হত্যা করে তারপরে তার ভিডিও আবার
সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, তারপর এই যে একটি শিশু মাতৃগর্ভে গুলিবিদ্ধ হলো, এরকম অসংখ্য ঘটনা এখন প্রায় ঘটছে। সো এই পরিস্থিতিটাকে আসলে কেন এত হিংস্র হচ্ছে মানুষ? বা এখানে দুটো জিনিস আছে। এটা ধরেন যে আজকাল বলা হয়ে থাকে যখন ক্ষমতার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, যেমন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যখন ক্ষমতার একটা ভারসাম্য ছিল, তখন পৃথিবীতে শান্তির মাত্রাটা বোধহয় আরো বেশি ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে কোনো আপনি এটা সংসদে বলেন, সংসদের বাইরে বলেন, আর পাড়া মহল্লায় বলেন, এখন কিন্তু ক্ষমতার ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা যেটুকু থাকার কথা সেটা কিন্তু নেই। এখন কিন্তু এই হিচটা হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ, যুবলীগ যুবলীগ, অথবা ছাত্রলীগ যুবলীগ, অথবা যে কোনো অঙ্গ সংগঠনের মধ্যে হচ্ছে। যেই ঘটনাগুলো একের পর কয়েকটা ঘটনাই ঘটেছে। তো মা বা বাবার কোলের নিরাপত্তা অনেক আগে হারিয়ে ফেলছে, কোলে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার নমুনা বাংলাদেশে নয়, সম্ভবত পুরো পৃথিবীতে এটা প্রথম ঘটনা ঘটেছে। একটি শিশু মাতৃগর্ভে গুলির 4টি আঘাতে তার ফুটো হয়েছে, পিঠ দিয়ে ঢুকেছে, বুক দিয়ে বের হয়ে, সেটাই শিশুটা কার্ভ হয়ে থাকার কারণে আবার সেকেন্ড টাইম ঢুকে বেরিয়েছে। এবং এই যে ঘটনা, এই শিশু তার বলছেন যে কার্ভ হয়ে থাকার কারণে, আরেকটু হচ্ছে কন্যা শিশু হওয়ার কারণে একটা অ্যাডভান্টেজ, সেটিও বলা হচ্ছে। এখন সেই অ্যাডভান্টেজটা ধরেন সে পেয়েছে ন্যাচারালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছে এক ধরনের, এক্স্যাক্টলি। সে পৃথিবীতে আসবে এবং সে সারা পৃথিবীর জন্য এই যে একটা প্রতিবাদী কণ্ঠ, যে এইরকম একটা শিশু যার এটা ছিল, সে মারাও যেতে পারতো, তার মাও মারা যেতে পারতো, আল্লাহ তাকে সেভ করেছে। কিন্তু যেই ঘটনার জন্য যারা দায়ী, যারা এরকম একটি অবস্থার জন্য দায়ী, তারা কতখানি বিচারের আওতায় আসবে, কতখানি বিচার হবে? আমরা এক বিশ্বজিৎকে দেখেছি, সেই বিশ্বজিতের হত্যায় যারা জড়িত ছিল, মিডিয়ার প্রদৌলতে দেখা গেছে যে সেটার বিচারটা ত্বরান্বিত হয়েছে। এখানে বিচার কতখানি হবে? মাত্র এতদিনে 13 জন এজাহারভুক্ত আসামির মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছেন, বাকিরা কতখানি হবে, কতটা বিচারের আওতায় আসবে, সেটা দেখতে হবে। আপনি রাজনের কথা বলেন, এক শিশু রাজনকে যেভাবে নির্যাতন করে নিষ্ঠুর এবং অমানবিক প্রক্রিয়ায় সেই ভিডিও করেছে, সেটাকে ছেড়ে দিয়েছে, সাভারের আরেকজনকে দিয়েছে, এবং সারা দেশে কিন্তু একের পর এক হচ্ছে এরকম নিষ্ঠুর নির্যাতনগুলো। মানুষ কতটা অমানবিক এবং বর্বর এবং পশুত্বের পর্যায়ে, মানে এক্ষেত্রে অবশ্য পশুত্ব বলাটাও খুব সমীচীন হবে না, কারণ পশুরা এতটা নিষ্ঠুর হয় না। একটা পশু, 3টা পশুকে যদি 5টা পশুর খাবার দেওয়া হয়, সে আরো 2টা আসলে তাড়িয়ে দেয়, সে এর চেয়ে বেশি ক্ষতি করে না, এর চেয়ে বেশি হিংস্র হতে পারে না। একটা পশুও কিন্তু আরেকটি অ্যাপারেন্টলি কম বয়সী পশুকে রেপ করবে না। একটা অ্যাডাল্ট মানুষ একটা 3, 4, 5, 6 এ পড়া বাচ্চা শিশুকে রেপ করে তাকে মেরে ফেলে। এর চেয়ে, সুতরাং মানুষকে যদি আমি পশু বলি, তাহলে পশু হার মেনে যাবে, বা পশুকে লজ্জা দেওয়া হবে। মানুষ আশরাফুল মখলুকাত বা শ্রেষ্ঠ 18,999 উপরে তার 1 নম্বরের স্থান। সেই হিসাবে রেশনালিটি, বাচ, বিচার, বুদ্ধি, বিবেচনা, চিন্তা, চেতনা, এই সবকিছু দিয়ে আল্লাহ তো তাকে একটা প্যাকেজ প্রোগ্রাম দিয়ে তৈরি করেছে। মানুষের সে শক্তিশালী প্রাণী তো পৃথিবীতে রয়েছে। একটা বাঘের 1 পায়ে 15টা যুবকের শক্তি রয়েছে, একটা কুকুরের বুদ্ধিমত্তা অনেক রয়েছে, একটা গরু রাতের অন্ধকারে দেখতে পারে। কিন্তু মানুষ যে কম্বাইন্ড প্যাকেজটা নিয়ে আসলো, এই প্যাকেজটাকে আমি কতখানি আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ধর্মীয় অনুশাসন, আমার নৈতিক অনুশাসন, আমার দায়বদ্ধতা, আমার সামাজিক ন্যায় বিচারের দিকটা, রুল অফ লর প্রতি আমার যে মান্য করার ব্যাপারটা, সোসাইটির প্রতি আমার, সবকিছু মিলে আমরা কেন এত টলারেন্সবিহীন জাতিতে পরিণতি হচ্ছি? কেন আমরা এত অশান্ত হয়ে যাচ্ছি? কেন একটা 12 বছর 14 বছরের শিশুকে নিষ্ঠুরভাবে, এককভাবে, সে প্রতিবাদও করছে না, তাকে পিটিয়ে পিটিয়ে কতগুলো মানুষ, তারপর যখন সে নিস্তেজ হয়ে যায়, তারপর লাশ গুম করতে গিয়ে সৌভাগ্যক্রমে তারা ধরা পড়ে। ধরা না পড়লে এটা আপনি কেউই জানতাম না, কোনোদিন জানাও যেত না যে এরকম একটি ঘটনা ঘটেছে। এবং এটা তো ঘটেছে, সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই ঘটনার পরে শোনা যায় 12 বা 14 লক্ষ টাকার বিনিময়ে এটা দফা রফা হয়েছে, আসামিকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তার মা বাবা যখন সেখানে গিয়ে বিচার চাইতে গেল অথবা থানায় মামলা করতে গেল, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। আপনার মনে পড়ে শাহজাহানপুরে যখন ডিজিটাল পদ্ধতিতে গর্ত থেকে শিশুকে উদ্ধারের জায়গায় আমাদের ডিজিটাল ক্যামেরা দেখলো কি, সেখানে আরশোলা আর টিকটিকি আছে। সাংবাদিক সম্মেলন করে এই মিশন পরিসমাপ্তি করতে না করতেই তার মা বাবাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং তাদের প্রতি এক ধরনের মানসিক শারীরিক নির্যাতন শুরু হলো, যে তোমার বাচ্চাকে তুমি লুকিয়ে রেখেছো। তখন কি হলো, অ্যানালগ পদ্ধতির বর্ষি এবং জাল দিয়ে কিছু যুবক
তাকে তুলে ফেলে শিশুটাকে উদ্ধার করলো। আমরা কি চাই যে অ্যানালগ পদ্ধতির বড়শি এবং জালে শিশু ধরা পড়ুক? আমরা চাই ডিজিটাল পদ্ধতির ক্যামেরায় শিশু ধরা পড়ুক এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার হয়ে সেই শিশু উদ্ধার হোক। সারা জাতি যে উদ্বিগ্নতার মধ্যে ছিল সেটার পরিসমাপ্তি হোক। একদিকে পুরো জাতি দেখেন একটা শিশুর জন্য সারা রাত জেগে থাকে, প্রার্থনা করছে, এবং এই সমস্ত লোকরা সেখানে এসে অ্যানালগ পদ্ধতিতে উদ্ধার করে একটা মমত্ব, একটা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। আরেকদিকে এই নেশানের কিছু গ্রুপ লোক রাজনকে পিটিয়ে হত্যা করে সেটা ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। এই নেশানের কিছু লোক দুর্গাপের প্রতিপক্ষের কারণে মায়ের গর্ভে শিশুকে গুলিবিদ্ধ করে পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। এগুলোকে আইনের আওতায় এনে যাতে করে প্রিভেন্টিভ মেজারটা এরকম তৈরি হবে যে আর কেউ ভবিষ্যতে এটা করতে সাহস না পায়। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, না, এটা যে পরিপ্রেক্ষিত দেখতে হবে। এবং এখানে আরেকটা বিষয় একটু আলোচনায় আনতেছি যে বাংলাদেশের মানবাধিকার কমিশন আছে এবং এই কমিশন আসলে এই জায়গায় মানবাধিকার সংগঠনগুলো আছে, মানবাধিকার কমিশন আছে, যেটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কি করছে আসলে তারা? এখানে সরকার যাকে নিয়োগ দিয়েছেন উনি নিজের প্রচারণায় সবসময় ব্যস্ত থাকেন। উনি সম্পূর্ণভাবে একজন ব্যর্থ ব্যক্তি। উনি বিভিন্ন ইস্যুতে হঠাৎ অনেক উদ্ভট কথা বলে এই মানবাধিকার এই পোস্টটাকে কন্ট্রোভার্সিয়াল করে দিয়েছেন। আপনি দেখেন এই যে বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যে উনি উপস্থিত হয়ে যাচ্ছেন, কিন্তু যে বাংলাদেশে যে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এটার যে একটা মানে জোরালো বক্তব্য রাখা, জোরালো কার্যক্রম নেয়া, সে বিষয়ে উনি কিছু করতে পারতেছেন না। যার রেজাল্ট হয়েছে যে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু আমরা সেই বিষয়ে কোনো ভালো কোনো অ্যাক্টিভিটিস দেখতে পারতেছি না। অ্যাট দ্য সেম টাইম যেসব এনজিও, মানবাধিকার এনজিও, সাধারণ সাহু একজন মানবাধিকার নেতা কর্মী, কিন্তু দেখেন যে অপারেশন ক্লিন হার্ট হলো যখন, কোনো একটা মানবাধিকার অর্গানাইজেশন সে বিষয়ে কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু অথচ কতগুলি লোককে কিন্তু পিটিয়ে। শুধু আপনি তো অপারেশন ক্লিন হার্ট তো অনেক পুরনো কথা। আপনি দেখেন ইদানিং কালে যেসব ঘটনা ঘটেছে অনেকগুলো ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে, যেখানে প্রায় অধিকাংশ মানবাধিকার সংগঠনই নীরব ছিল। আপনি দেখেন কথা বলেন, আমি সেটা বলবো না, অধিকাংশ মানবাধিকার সংগঠক, নেতা কর্মী যারা ছিলেন খুবই নীরব। আচ্ছা, আপনি দেখেন যে 150 জন সাধারণ লোক, শ্রমিক, সাধারণ কর্মজীবী, সেই সব লোকজনকে বাসের ভিতরে পুড়িয়ে মারা হয়েছে নৃশংসভাবে। কারা করেছে আমরা বুঝতে পারি, এই রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এটা হয়েছে। এখন তারা বলতেছে এটা পুলিশ করছে। যাই হোক, এখন এই যে মানবাধিকার যেসব অর্গানাইজেশন, 3-4 দিন আগে দেখলেন যে একজনকে চলন্ত বাসের মধ্যে গুলি করে মেরে ফেলছে। এই লোকগুলিকে পুরায় মারল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। আমাদের কোন মানবাধিকার নেতা কর্মী কেউ কোনো একটা উদ্যোগ নিছে? সরকার কিন্তু কেস করছে কিছু, এই কেসের কি হবে আমি জানি না। ওই কেসে দেখা যাচ্ছে যে আসল আসামির পরিবর্তে অন্য সব আসামিও হয়তো দিয়ে দেওয়া হয়, আবার ছেড়েও দেওয়া হয়। এই যে এত বড় বড় উকিল, মুক্তার, মানবাধিকার নেতা, এরা কেস করছে, একটা হাইকোর্টে কেস করতে পারে, বা তারা উদ্যোগ নিয়ে কোনো মামলা করে নাই। কারণ কিন্তু একটা, যারা মারা গেছে তারা সাধারণ ব্যক্তি, তারা শ্রমিক, তারা হয়তো কোনো দোকানে চাকরি করেন, কিংবা কোনো ড্রাইভার রাত্রে যাচ্ছিল, বাসে যাচ্ছিল, পুরায় মারা হয়েছে। কেন? মঞ্জুর ভাইয়ের শুধু আমি একটা কথা বলবো, কথাটা না বললে আমার মনে হবে যে আমাদের নিজেদের প্রতি অবিচার করা হবে, এবং মানবাধিকার সংগঠনগুলো বলবে যে এই তৃতীয় মাত্রার মতো এত জনপ্রিয় এবং ব্যাপক দর্শক নন্দিত অনুষ্ঠানে একটা পক্ষ একপেশে হয়ে যাবে। ভার্চুয়ালি মানবাধিকার কমিশন নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। আপনি আপনার কথা কেন করবেন না? আমি আপনি কি তাকে যে কর্মকাণ্ড করতেছে, আপনি ডু ইউ থিংক দ্যাট হি ইজ ডুইং রাইট থিং? না, এই কারণে আমি বলি, আমরা যারা কথা বলি ইফ, যদি, ইত্যাদি ইত্যাদি, আমি যে কথাটা বললাম যে উনি ফেল করছেন, মানবাধিকার রক্ষা করেন, আমি সেই জায়গায় আসছি। সেই জিনিসটাকে আপনি সাপোর্ট করেন না, আপনি বলেন যে এটা ঠিক না। আমি আপনাকে এড়িয়ে যাবেন না। আমি আপনাকে সাপ্লিমেন্ট করছি। ভার্চুয়ালি আমরা যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট রয়েছে এবং যারা আমরা মাঠে ময়দানে সোচ্চার,
আপনি জানেন জিল্লুর ভাইও আরেক অনুষ্ঠানে আমার পরিচয়টা সেভাবে দিয়েছে, ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আমরা প্রায় অসংখ্য সংগঠন নিয়ে আমরা একটা ফেডারেশন করেছি, আমি সেটার চেয়ারপারসনের দায়িত্ব পালন করছি, এবং আমরা অনেকগুলো কর্মসূচি করেছি। এই যে বাসে পুড়িয়ে মারা, গুম, এটার বিরুদ্ধে আমরা যেমনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়েছি, আমরা তাদেরকে সাহায্য করেছি, আমরা প্রতিবাদ করেছি প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে। হয় কি, আমরা ওই যে বলি যে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা না ঘরকা না ঘাটকা, আমি যখন এটা নিয়ে প্রতিবাদ করি তখন একটি দলের কাছে আমরা খুব অপ্রিয় হয়ে যাই, তারা মনে করে তাদের প্রচলিত কর্মসূচির বিরুদ্ধে আমাদের অবস্থান। আবার যখন আমরা প্রেস ক্লাবের সামনে অসংখ্য মায়ের আহাজানি, যে গুম খুন অপহরণ, তারা তার সন্তানকে আর জীবিত চাচ্ছে না, লাশটা ফেরত চাচ্ছে, এটা নিয়ে যখন বলি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলি, ক্লিন হার্টের কথা বলেছেন আপনি, ক্লিন হার্টের একটি মামলাও আমার স্পষ্ট আছে, আমি করেছি সুপ্রিম কোর্টে। মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো কেস আমি সুমোটো ভাবে আদালতের দৃষ্টিতে এনেছি, এবং পরে আদালতের ডিরেকশনে আবার মামলাও করেছি, সেগুলো রিটের। আমি নিজে বাদী হয়েছি, আমার সংগঠন বাদী হয়েছে, আমার সংগঠন অথবা আমার শাখা অনেক বাদী হয়েছে। রিসেন্টলি আমাদের মানবাধিকার ফেডারেশনও আমরা করেছি এরকম কেস। এবং আপনি যে কথা বলছেন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে, নারায়ণগঞ্জের যে 7 খুন, আমরা তো প্রকাশ্যে এভাবে বলেছি, বাংলাদেশে এখন নদীতে মাছের পরিবর্তে লাশ ভাসে, এবং সেই লাশটাও আবার কিরকম, যে একটা বিশেষ চৌকস বাহিনীর দ্বারা তাদেরকে ভাসাতে হয়েছে। এবং সেখানে কি হয়েছে, যে মহামান্য সুপ্রিম কোর্ট যদি এটাকে ইন্টারফেয়ার না করতেন, তাহলে দেশের জনসাধারণ কোনোদিনই জানতেন না এটি কিভাবে হয়েছে। এটা কি একটি সভ্য দেশে চিন্তা করা যায় যে এরকম হবে? এবং সেখানে এমনও শোনা যায়, যেটা তো ওপেন সিক্রেট, যে 6 জনের কন্ট্রাক্টে বা 7 জনের কন্ট্রাক্ট, সেখানে 6 জনকে করা হয়েছে, একটা বেশি হয়েছে, সুতরাং সেটার টাকাটা পরে দাবি করা হয়েছে। এটা তো আপনি এটা বলতে পারেন না যে তোমার সাথে আমার ট্রেড হলো, জিল্লুর ভাই আপনি শাহজাহান ভাইকে কিল করবেন, সেজন্য আপনাকে 10 লাখ টাকা দিবে, জিল্লুর ভাই পরে আপনার টাকা দিচ্ছেন না, আপনি এটা নিয়ে বললেন যে আমি তো কিল করলাম, আমার টাকা দিচ্ছেন না কেন। এই অবৈধ জিনিসের, সেই বৈধ লোকদের হাতে অবৈধ ট্রেডেরও একটা দর কষাকষি চলেছিল, সেই দেশে আমরা আছি। আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কথা বলেন, আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা তো সেগুলো নিয়ে কথা বলছি। হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা কথা বলতে গিয়ে অনেকে তার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অনেকে এখন কথা বলছেন না। কিন্তু আমি মনে করি যেটা দিয়ে কথা শুরু হয়েছে, রাষ্ট্রের যে মানবাধিকার কমিশন, উনি তো সেরকম কোনো শঙ্কায় নেই, ওনার সেরকম কোনো শঙ্কায় থাকার কারণও নেই। ওনার সোচ্চার হওয়ার জায়গাটা অনেক বেশি বড়, এবং অনেক ওনার পরিধি অনেক বেশি। উনি ওত নিয়ে একটা কনস্টিটিউশনাল পোস্টে এসছেন, এই কনস্টিটিউশনাল পোস্ট থেকে ওনার হারাবার কিছু নেই, এবং উনি হচ্ছে আমাদের স্পোকসম্যান। এই রাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত যত ভায়োলেশন, এটার স্পোকসম্যান, মানবাধিকার যত সংগঠন আছে, উনি সেটা বলবেন, সেটাই আমাদের সবার আশা। এবং সেই আশার জায়গাটা উনি কতখানি করতে পেরেছেন সেটা আপনিও জানেন, আমিও জানি। এবং কেন করতে পারছেন না, কারণ আমি মনে করি যে ওনাকে যদি ওনার পোর্টফোলিও, ওনার পদ পদবি হারাতে হয়, উনি হারাবেন। উনি একবার কথা বলেছেন বিশেষ বাহিনীতে বা পুলিশে, বলেছিলেন যে বিশেষ এলাকার লোকজন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অনেক অভাব রয়েছে। এটা নিয়ে ওনার বিরুদ্ধে অনেকেই কথা উঠেছিল। আমরা তাকে বলেছি যে আপনি সঠিক কথা বলার কারণে যদি কেউ আপনার বিরুদ্ধে যায়, আপনাকে ধরে নিতে হবে যে আপনি জনগণের সাথে আছেন। সুতরাং ওনাকে জনগণের হয়ে কাজ নিতে হবে। ওনাকে রাষ্ট্রের মানবাধিকার সংগঠন কমিশনের বা রাষ্ট্রের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের চেয়ে জনগণের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা জনগণের মানবাধিকার কমিশন, এবং এই মানবাধিকার কমিশনের যতজন মেম্বার আছে, আমরা যারা অ্যাক্টিভিস্ট, দীর্ঘদিন ধরে মানবাধিকার কাজ করেছি, আমাদের মতো কি এরকম কেউ আছেন যিনি এরকম ভাবে কথা বলছেন? আমাদের মতো কেউ আছেন বিভিন্ন টক শোতে গিয়ে, টেলিভিশনে অথবা অন্য জায়গায় বলছেন? আপনি আজকে দেখেন পার্টিজান হয়েছে। আমি সত্যি কথা বলতে জিল্লুর ভাইয়ের এই প্রোগ্রামে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমরা কিছু কিছু কথা নিরপেক্ষভাবে সুন্দরভাবে বলি। অনেক জায়গায় দেখা যায় যে আমাকে যদি আজকে তিনি আপনাকে এনেছেন, আমাকে এনেছেন, এখন যদি আমি একটা জায়গায় গিয়ে দেখি যে আমার সাথে 3 জন এবং আমাদের সম্মানিত উপস্থাপক সহ একভাবে কথা বলছেন, আর আমি শুধু এক জায়গায় বলে যাচ্ছি, সেখানে আমি মাইনরিটি হয়ে যাচ্ছি, এবং আমাকে চিৎকার করে বলতে হচ্ছে যে মাইনরিটির রাইটটাকে অন্তত এস্টাবলিশ করতে দেন আমাকে বলার মাধ্যমে। তো সেটা যদি হয়, তা আজকে যে কথা বলছি যে আমাদের মানবাধিকার কমিশন যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, লিমনের ঘটনাতে স্পষ্ট ভূমিকা ছাড়া মানবাধিকার কমিশন এবং মানবাধিকার কমিশনে যারা সদস্য হিসেবে আছেন, সবাই জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এই পোস্টে দেওয়া হয়েছে। তারা এই সাংবিধানিক ওথ যেটা নিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই ওথ নিয়ে এই সমস্ত পদে আসেন, তারা রাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, জনগণের হয়ে দায়িত্ব পালন করেন এবং সোচ্চার থাকেন।
ওনাদের সোচ্চারের মাধ্যমে কি হতো, একটা ভারসাম্য তৈরি হতো। সেই ভারসাম্যটা তৈরি হতো, গভর্নমেন্টের জায়গায় একটা ওয়াচডগ তৈরি হতো, একটা প্রেসার গ্রুপ তৈরি হতো, একটা সিভিল সোসাইটিকে ওনারা নেতৃত্ব দিতে পারতেন, জাতিকে নেতৃত্ব দিতে পারতেন, এবং সরকারও তার যে ডার্ক দিকগুলো রয়েছে, তার যে বিভিন্ন চাটুকারী দলগুলো যেগুলো করছে এগুলো সম্পর্কে ওয়াকিবহাল করতে। আপনি সংসদে সেরকম অবস্থান নেই, আপনি বাইরে নেই, আপনি টকশোতে যদি কিছু আসে সেটা নিয়ে সমালোচনা করবেন, আপনি সুশীল সমাজে বিভিন্ন জায়গায় আসবে না, আপনি মানবাধিকার কমিশন সহ যাদেরকে এই সমস্ত জায়গায় বসিয়েছেন তারা কথা বলবেন না, তাহলে জনগণ কোথায় যাবে? জনগণের যাওয়ার মতো একটা ফোরাম তো থাকতে হবে, তাকে তো কিছু না কিছু বলতে হবে। আজকে গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষ মত প্রকাশের কারণে, ভিন্ন ধারার রাজনীতি করার কারণে বিভিন্ন মামলা মোকদ্দমায় বিভিন্নভাবে ঘটনার শিকার হচ্ছেন, তাদের মানবাধিকার নিয়ে আপনি কথা বলবেন না? তারা যে অনেক মানুষ আছেন, আপনি সুশাসন নিয়ে কথা বলবেন, আপনি রুল অফ জাস্টিস নিয়ে কথা বলেন। আইনের শাসনের চেয়ে ন্যায়ের শাসন অথবা সোশ্যাল জাস্টিস এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়েছে। রুল অফ জাস্টিস বাংলাদেশে কতখানি ইনশিওর হচ্ছে? আপনি দেখেন একটা মামলায় আপনি 5,000 লোককে আসামি করতে পারেন, দ্যাট ইজ রুল অফ ল, আপনি করেন। কিন্তু রুল অফ জাস্টিস বলছে যে আপনি 5,000 মানুষকে আসামি করলেন হয়তো একটা খুনের বদলতে, একটা খুন করতে গিয়ে তো অন্তত লাঠি যেটুকু স্পেস দরকার এখানে 15 জন লোকের বেশি কিন্তু যেতে পারে না। 5,000 লোককে আপনি আসামি করছেন, বাস পোড়ানোর মামলা থেকে শুরু করে সবকিছুতে। কত হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে সুশাসন লঙ্ঘিত হচ্ছে, এখানে আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে, এবং সর্বোপরি লঙ্ঘিত হচ্ছে রুল অফ জাস্টিস। আজকে রুল অফ জাস্টিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক নেতা নেত্রীকে কথা বলতে দেখি, তারা যখন সংসদে বলেন মাননীয় প্রধানমন্ত্রী অলি আল্লাহদের পর্যায়ে পার হয়ে গেছেন। অনেক নেতাকে আমি এরকম আমার সাথে বক্তব্য দিতে গিয়ে শুনেছি, ওনারা বলছেন যে মদিনার সনদের আলোকে এখন দেশ চলছে। কতটা মদিনার সনদের আলোকে চলছে বা উনি অলি আল্লাহর দরবার পার করেছেন কিনা আমি সেই বিতর্কে যাব না, কিন্তু আমি এটুকু জানি যে অলি আল্লাহর দরবার অথবা মদিনার সনদের আলোকে যখন হয়, তখন আমি খলিফা উমরকে জানি যে তিনি যখন রাতের অন্ধকারে দেখেছেন যে মা তার সন্তানদের জন্য উনুনে শুধুমাত্র পাথর গরম করছেন, তিনি পরদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখানে সাহায্য করে এসেছেন, সো দ্যাট ওমর অথবা তার গুড গভর্নেন্স অথবা তার রাষ্ট্রের কাঠামো নিয়ে, তার রাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ না হতে হয়। অথবা ওমরকে যদি বলতে শোনা যায় যে আমার ফোরাতের তীরে যদি কোনো একটি কুকুরও না খেয়ে মারা যায়, অথবা মানুষ যদি মানুষকে অত্যাচার করে, তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে হে ওমর, তোমার শাসন ব্যবস্থার মধ্যে এটা ছিল। আজকে আমাদের শাসন ব্যবস্থার মধ্যে কত মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর শিকার হয়, কত মানুষ গুম হয়ে যায়, কত মানুষ খুন হয়ে যায়। আজকে ইদানিং এটা বেরিয়েছে, জিল্লুর ভাই আপনি নোটিস করেছেন কিনা, রাস্তা থেকে ওয়াকি টোয়াকি সেট সহ মাইক্রোবাস দাঁড় করিয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে যে ডিবির লোক এর সাথে সম্পৃক্ত, কিন্তু ডিবিকে যদি আপনি জিজ্ঞেস করতে চান সে বলে আমার লোক নেই। তারপর সেই লোককে যদি ভাগ্য ভালো হয় কাউকে কোথাও রামপুরার বিলে অথবা অন্য কোনো দূরে কোনো জায়গায় পাওয়া যাবে, তার সমস্ত কিছু নিয়ে যাও, বিশেষ করে ব্যাংক থেকে যারা বেরিয়ে আসে অথবা অন্য যারা বিদেশ থেকে আসে। এই প্রশ্নটা আমি একটু জাস্ট আপনারা বলতে পারবেন, আপনি তো আইনজীবী হিসেবে ভালো বলতে পারবেন। এই যে পুলিশের যে সাদা পোশাক ব্যবহার করে তৎপরতা চালানো, এটি আইন সিদ্ধ কিনা? না, এখন ধরেন একটা প্রবণতাই আছে, এখন পুলিশ কিন্তু ইউনিফর্মের চেয়ে সাদা পোশাকে, বিশেষ করে পুলিশ কর্মকর্তারা তো, আইন তো মানুষের জন্য, তাই না? আইন তো মানুষের প্রয়োজনের জন্য। আপনি এই নেসেসিটিটা যখন দেখবেন যে এটার ইউজটা প্রপার ইউজের চেয়ে মিসইউজটা বেশি হচ্ছে, তখন আপনি ন্যাচারালি এটা করবেন না। এই সাদা পোশাক যখন এত প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে, প্রশ্ন উঠেছে পুলিশ সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে আসামিকে না পেয়ে তার বড় ভাইয়ের যুবতী মেয়েকে, তাও পুরুষ কনস্টেবল বুকে চেপে ধরে গাড়িতে তুলাচ্ছিল, বাবা খাট থেকে বলছে আমার যুবতী মেয়েটাকে তোমরা এইভাবে নিও না, হয় মেয়ে পুলিশ দিয়ে নাও, তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। এখানে যদি আপনি সেই সাদা পোশাক নিয়ে প্রশ্ন অনেক সময় তো বোঝাও যায় না এটা পুলিশ না ক্রিমিনাল। হ্যাঁ, পুলিশ না ক্রিমিনাল সহ মাইক্রোবাস নিয়ে ঘুরছে, বোঝার তো কোনো উপায় নেই। আমাদের একজন মঞ্জুর ভাই, আমাদের একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টকে কলাবাগানের সামনে সে রিক্সায় আসছে, তাকে থামানো হলো, বললো আপনাকে চেক করব, আপনার সাথে আমরা খবর পেয়েছি অবৈধ কিছু আছে। সে তো খোলা মনে বলছে চেক করেন। তারা দুই বন্ধু দাঁড়িয়েছে, তারা একেবারে অবলীলা মাইক্রোবাসের দরজা খুলে সেখানে ধাক্কা দিয়ে ফেললো, মুহূর্তের মধ্যে চোখ বেঁধে ফেললো, মুখ বেঁধে ফেললো, গান ঠেকালো, ওয়াকিটকি হাতে একজন আরেকজনকে নির্দেশনা দিচ্ছে, বই আপনারা কে? বলছে আমরা ডিবির লোক। কোথায় নিয়ে যাচ্ছেন? ডিবি অফিসে নিয়ে যাব। তারপর তারা বললো আমাদের যা আছে, আমাদের সারা রাস্তায় টর্চার করলো, পেটালো। তারপর রামপুরার এক বিলে একজনকে আরেকজনকে আরো দূরে ফেললো এবং বলা হলো যে কোনো জিডি বা অন্য কিছু করলে পরে মেরে ফেলা হবে। এবং আমি যখন আমার কাছে আসলো, আমি যখন কথা বলতে চাইলাম, আমি বিশ্বাস করি যে ডিবি স্বচ্ছতা নিয়ে এগোবে এই তদন্ত করতে, তারা মাইক্রোবাসে, তারা সাহস করলো না। কেন? তারা বললো তারা খবর পেয়েছে অন্য একজন এরকম করেছিল, পরে তাকে নিয়ে মেরে ফেলা হয়েছে।
এই যদি মানুষের চিন্তাধারায় হয়, সে অপরাধের শিকার হয়েও এই অপরাধ নিয়ে সে কথা বলতে পারবে, তাহলে কোথায় আছে? শেষের দিকে চলে এসেছে ডক্টর না, মঞ্জুর আহমেদ। আমরা যেমন এখানে দেখেন আপনি যে অ্যারেস্টটা হচ্ছে একটা অত্যন্ত বিরাট ব্যাপার। কিন্তু যখন একটা লোককে অ্যারেস্ট করে, কোন অবস্থায় অ্যারেস্ট করবে, যে লোকটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ডেঞ্জারাস, অ্যারেস্ট করার প্রক্রিয়া আছে, ওয়ারেন্ট থাকতে হবে, অথরাইজেশন থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সাদা পোশাকে যে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা ছোট একটা খবর দেখলাম যে হিউম্যান রাইট বা মানব সিভিল রাইটস হিসেবে আমাদের বাংলাদেশ নতুন একটা আইন করছে বা বিধি করছে, সার্কুলার দিছে, যে দুর্নীতি দমন কমিশন যদি কাউকে তদন্ত করার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য চায়, সেটা দেওয়া যাবে না, মামলার করতে হবে, মানে আদালত থেকে রায় করে আনতে হবে। অর্থাৎ তার জন্য কোন অধিকার, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের কোন রকমের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, তাকে আদালতের মাধ্যমে আনতে হবে। এট দ্য সেম টাইম একটা লোককে চোখ বেঁধে উঠে নিতেছে, আদালতের কোনো পারমিশনের দরকার নেই। ইভেন আমার মনে হয় না যে চেইন অফ কমান্ডের কোন চেইন অফ কমান্ড বলে কিছু আছে। এই যে অবস্থা, এই অবস্থায় কতদিন চলবে? কিভাবে আমরা এই আমাদের এই অধিকার প্রতিষ্ঠা করতে পারবো? আমরা তো বহু বছর ধরে চেষ্টা করতেছি, বহু আন্দোলন হয়েছে, বহু কিছু হয়েছে, সেখানে ঘুরে ফিরে কিন্তু সেই একটা গোলক ধাঁধার মধ্যে দেখা যাচ্ছে যে উঠে নিয়ে যায়, কিংবা আপনার উঠে নিয়ে যাচ্ছে, কিংবা অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। আপনার এই যে পয়েন্টটা আপনি কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলেন, যে কেন জনগণ হিংস্র হয়ে উঠছে, কেন জনগণ আপনার এই বিভৎস সব অপরাধে জড়িত হয়ে যাচ্ছে, তার কিন্তু একটা সোশ্যাল, একটা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। সেটা হচ্ছে চারিদিকে সে কি দেখে। একটা ছেলে এসএসসি পাস করছে, বিএসসি পাস করছে, বিএ পাস করছে, সে ঘুষবিহীন কোনো চাকরি পেতে পারে কিনা, সরকারি চাকরি কোন অবস্থাতে সে পাবে না। সে কোনো একটা লাইসেন্স করবে, ট্রেড লাইসেন্স করবে, ইম্পোর্ট লাইসেন্স করবে, কোনো একটা কিছু করবে। আবার ঘুষের পাশাপাশি এখানে দৃষ্টিভঙ্গিরও ব্যাপার আছে, সে কোনো মতাদর্শে বিশ্বাসী কিনা। ভিন্ন মতাদর্শী হলে সেখানেও সে পাবে। ভিন্ন মতাদর্শী আপনি বাদ দেন, যে মতাদর্শী হোক না কেন, আজকে যে এই যে সরকারি চাকরিগুলিতে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোনো কিছু না, আপনাকে ঘুষ দিতে হবে। যখন একটা ছেলে, যখন একটা মেয়ে দেখে যে শত ভালো পড়াশোনা করুক, যা কিছু করুক না কেন, তার শুরুই হচ্ছে দুর্নীতির মাধ্যমে, তার শুরুই হচ্ছে একটা অপকর্মের মাধ্যমে। সেখানে তার কাছ থেকে আপনি ভালো কি আশা করতে পারেন? চারিদিকে আপনি একটা যে কোনো একটা থানা লেভেলের, উপজেলা লেভেলের অফিসে যান, কোন একটা আপনি টাকা ছাড়া করতে পারবেন? পারবেন না। আমরা সব কর দাতা কৃতদাস, কৃতদাসের মুখে হাসি থাকতে হবে, কোন অধিকার থাকতে পারবে না। এই যে বলা হয় না যে এই যে আজকে আজ আপনি বললেন যে মদিনা সনদ অনুসারে দেশ চলতেছে, শেষ করতে না, আমি শুনেছি আর কি, আমিও শুনেছি মদিনার সনদ, আমাদের সংবিধানে মদিনার সনদের কথা লেখা আছে। এখন যদি এই রাষ্ট্র যদি চলে, এই সরকার যদি মদিনার সনদ অনুসারে রাষ্ট্র চালায়, তাহলে সে সংবিধান ভঙ্গ করতেছে। সাংবিধানিক তার দায়িত্ব কি? আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন, এই সংবিধান অনুসারে রাষ্ট্র চালাবে, সেখানে মদিনার সনদ তো আসতে পারে না। কিন্তু চাটুকাররা বলে যাচ্ছে, চাটুকারদের কন্টেন্ট সেখানে থাকতে পারে। মঞ্জু ভাইয়ের সাথে শুধু আমি বলছি, জেলুল ভাই আমি একটা কথা বলবো, মদিনা সনদ বলেন, কোরআন সুন্নাহ বলেন, বা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ বলেন, সেগুলো সংবিধানে সন্নিবেশিত থাকতে পারে, থাকতে পারে। কিন্তু আপনার কথা ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে সংবিধানের বাইরে তো আপনি কোনো কিছু করতে পারেন না, সেটা যে কিছুই হোক। মঞ্জু ভাইয়ের সাথে শুধু আমি একটা কথা বলবো, যে উনি যেটা বলছেন যে ঘুষ, দুর্নীতি, এই জিনিসগুলো, এটা এত কিছু হওয়ার পরও যাদের নিয়ে এই প্রশ্ন, যাদের দিকে এই তীর নির্দেশ করা হচ্ছে, তারা কেন এত বেপরোয়া? বরং তাদের অধ্যত্ব, তাদের কথাবার্তা এমন ভাবে হচ্ছে, বিভিন্ন বাহিনীর প্রধানদের দেখেন ওনারা কিভাবে কথা বলছেন, একজন পলিটিক্যাল নেতাকে ছাড়িয়ে ওনারা কথা বলছেন। এটাকে কি ওনারা মনে করেন কি যে কখনো না, আমি রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মচারী বা কর্মকর্তা হিসেবে আমার একটা জবাবদিহিতা আছে, আমার একটা লিমিটেশন আছে, কোন কথা আমি বলতে পারবো, কোনটা কোড অফ কন্ডাক্ট, কোন বলা যাবে, এই জিনিসটা যদি থাকে, আমি মনে করি জনগণের এই জবাবদিহিতা, এই দেশে জনগণকে কেউ কখনো কোনো জবাবদিহিতা বা জনগণকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই নিয়ে আসে না। জনগণ যে একটা বিরাট ক্ষমতার উৎস,
এবং এই জনগণকে যে দেশে ব্রিটিশের জনগণকে স্যার ডেকে শুরু করে, সেখানে এখানকার জনগণের কোন অধিকারটি এখানে আছে? সুতরাং এই অধিকারকে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা রীতিমত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান রীতিমত আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, শুরু থেকে শেষ পর্যন্ত দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু দুটো বিষয় আসলে মানুষের অধিকারের সঙ্গে সম্পৃক্ত, এবং এই দুটো বিষয়ে ওনারা দুজনই একমত যে এখানে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, এবং শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আরো বেশি মনোযোগী হতে হবে, এবং সবটাই হচ্ছে সুশাসনের সঙ্গে জড়িত। এবং সেই সঙ্গে আরো আলোচনা করতে গিয়ে ওনারা বলেছেন যে এখানে ক্ষমতার ভারসাম্য যখন রাষ্ট্রীয় পর্যায়ে বা সামাজিক পর্যায়ে না থাকে, তখন এই ধরনের অনাচার অবিচার কিন্তু চলতেই থাকে। কাজেই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে রাজনৈতিক দিকটি আছে, সামাজিক দিকটি আছে, সেটির উপরে জোর দিতে হবে। এবং মানুষ সম্পর্কে বলতে গিয়ে বা নাগরিকদের সম্পর্কে বলতে গিয়ে ওনারা মোটামুটি ভাবে এই জায়গায় একমত যে আমরা অনেক সময় মানুষকে পশু বলে গালি দিই, কোনো মানুষকে, ব্যক্তি বিশেষকে অনেক সময় গালি দিই, কিন্তু সেই সব মানুষকে আসলে পশুর সঙ্গে তুলনা করলে পশুকেও আসলে লজ্জা দেওয়া হয়। এতটাই হিংস্র, এতটাই নিম্ন পর্যায়ে, নিম্ন রুচির মানুষ আমাদের সমাজে এখন অনেক তৈরি হচ্ছে। এবং যে কথা আরো বলছিলেন যে এই যে সুশাসন, আইনের শাসনের কথা আমরা বলি, রুল অফ ল এর কথা বলি, এখানে রুল অফ জাস্টিস বা রুল অফ সোশ্যাল জাস্টিসের দিকে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।